করব সিসিএমটি। জিরো এইট। হ্যাঁ, এই পেপারটার নাম হচ্ছে থিওরি অফ রিয়াল ফাংশন and function of several variables। ঠিক আছে, আমাদের পেপারের নাম হচ্ছে থিওরি অফ রিয়াল ফাংশন অ্যান্ড ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল। এই পেপারে তোমাদের টোটাল 7টা ইউনিট রয়েছে, তো মোটামুটি ভালোই বড় একটা পেপার। খুব একটা সহজ হবে না পেপারটা। তোমরা ফার্স্ট ইয়ারে যে রিয়েল অ্যানালিসিস পড়েছিলে, সিরিজ সিকোয়েন্স, তারপর রিয়াল নাম্বার সিস্টেম, সেই জিনিসগুলো কিন্তু এখানে কাজে লাগবে। হ্যাঁ, যদি ভুলে গিয়ে থাকো একটুখানি রিভিশন করে নেবে তাহলেই হবে। তো ফার্স্ট ইউনিট ওয়ান যেটা রয়েছে, ইউনিট ওয়ান কি রয়েছে? ইউনিট ওয়ানে লিমিট অফ ফাংশন। লিমিট অফ ফাংশন মানে একটা ফাংশনের লিমিট নিয়ে আমাদের এখানে আলোচনা করতে হবে। ঠিক আছে, ওকে। একটা ফাংশনের লিমিট কেমন হয়, সেটা কিভাবে কাজ করে, জিওমেট্রিক্যালি ব্যাপারটা কি, তার উপর বিভিন্ন থিওরেম, তার উপর বিভিন্ন অঙ্ক, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের এখানে ডিসকাশন করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তো ফার্স্ট যেহেতু আমরা ফাংশন নিয়ে এই পুরো পেপারটাতে কাজ করব, সেই কারণে কিছু স্পেসিফিক ফাংশনের ডেফিনেশন জেনে নিলে ভালো হয়। হ্যাঁ, তো কিছু স্পেসিফিক ফাংশনের ডেফিনেশন আমরা এখানে প্রথমে জানতে চাইছি, তারপর আমরা আস্তে আস্তে লিমিটে আসছি। তো ফার্স্ট ডেফিনেশন অফ ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন। ইনক্রিজিং ফাংশন কাকে বলে আর ডিক্রিজিং ফাংশন কাকে? লেট a from d to r be a function। তাহলে এই ফাংশনের ডোমেনটা হচ্ছে ডি এবং কোডোমেনটা হচ্ছে আর। এখন আমরা ডোমেনের মধ্যে থেকে দুটো পয়েন্ট নিচ্ছি, এক্স আর ওয়াই। এক্স এবং ওয়াই দুটো পয়েন্ট আমরা নিয়ে নিই। নাম্বার ওয়ান, ইফ এক্স গ্রেটার দেন ওয়াই হয়, সেখান থেকে এফ এক্সটা যদি গ্রেটার দেন অর ইকাল টু এফ ওয়াই হয়ে যায়। হ্যাঁ, মানে এক্স হচ্ছে ওয়াই এর থেকে বড়, এবার তুমি এক্স এর ইমেজ এফ এক্স বার করলে আর ওয়াই এর ইমেজ এফ ওয়াই বার করলে, যদি এফ এক্সটা এফ ওয়াই এর থেকে বড় হয়ে যায়, তখন আমরা
এই এফ ফাংশনটাকে বলবো ইনক্রিজিং ফাংশন। দেন এফ ইজ কল্ড ইনক্রিজিং ফাংশন। বুঝতে পারলেন? আর যদি উল্টো হয়ে যায়, মানে এক্স গ্রেটার দেন ওয়াই আছে, কিন্তু এফ এক্স যেটা সেটা এফ ওয়াই এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তখন আমরা এফ ওই তো স্যার ফাংশনটাকে বলবো। গ্রেটার দ্যান লিখলেন, হ্যাঁ, দুটোই তো গ্রেটার দ্যান লিখলেন। কই, এই যে লেস দেন লিখেছি তো। না না স্যার, এই যে এক্স গ্রেটার দ্যান ওয়াই। হ্যাঁ, এক্স এক্স অলওয়েজ গ্রেটার দেন ওয়াই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তখন আমরা এই এফ ফাংশনটাকে বলবো ডিক্রিজিং ফাংশন। বুঝতে পারলে? তাহলে ইনক্রিজিং ফাংশন আর ডিক্রিজিং ফাংশনের ডেফিনেশনটা বোঝা গেল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট, পিরিয়ডিক ফাংশন। স্যার আগের পেজটা একটুখানি করুন স্যার। হ্যাঁ স্যার, হয়ে গেছে। পিরিয়ডিক ফাংশন কাকে বলে? এ ফাংশন এফ ফ্রম টি টু আর ইজ পিরিয়ডিক। কখন এই ফাংশনটাকে পিরিয়ডিক ফাংশন বলা হবে? যদি there exists a number p such that f of x plus p is equal to fx for all x belongs to D। ঠিক আছে? তাহলে যদি সমস্ত এক্স এর জন্য আমরা একটা নাম্বার পাই পি, যেটা পজিটিভ নেগেটিভ যা কিছু হতে পারে, যাতে করে এফ অফ এক্স প্লাস পি সমান এফ এক্স হবে, তখন আমরা ওই এফ ফাংশনটাকে বলবো পিরিয়ডিক ফাংশন। এবং এই পি এর যে সর্বনিম্ন ভ্যালু, স্মলেস্ট ভ্যালু, সেই স্মলেস্ট ভ্যালুটাকে বলা হয় পিরিয়ড। ঠিক আছে? প্যারা চেঞ্জ করে লেখো, দা স্মলেস্ট পজিটিভ পি for which f of x plus p সমান fx hold for all x belongs to D is called period of f। ঠিক আছে? নেক্সট,
definition of bounded and unbounded function. বাউন্ডেড অ্যান্ড আনবাউন্ডেড ফাংশন, ঠিক যেরকম আমরা সিকোয়েন্সে পড়েছিলাম ওই রকম। if fx less than or equal to lambda for all x belongs to t, x এর মান যাই নাও না কেন fx এর ভ্যালুটা যদি ল্যামডার থেকে অলওয়েজ ছোট হয় তখন আমরা বলবো f টা বাউন্ডেড অ্যাবভ, then f is bounded above, bounded above। ঠিক যেরকম সিকোয়েন্সের ক্ষেত্রে হতো, সেটের ক্ষেত্রে হতো এরকম। আবার যদি fx এর মানটা greater than or equal to mu হয় for all x belongs to t, তখন আমরা f টাকে বলবো বাউন্ডেড বিলো, ঠিক আছে। আর যদি দুটোই হয়ে যায় বাউন্ডেড অ্যাবভ এবং বাউন্ডেড বিলো, তখন সেটাকে আমরা বলবো বাউন্ডেড। if f is both bounded above and below, then f is bounded। ঠিক আছে, আর যদি বাউন্ডেড না হয় তাহলে আনবাউন্ডেড। ওকে, স্যার একটুখানি প্রিভিয়াস পেজটা করুন স্যার। হ্যাঁ স্যার, হয়ে গেছে। এই বাউন্ডেড এর ডেফিনেশনটাকে আমরা এইরকম ভাবেও বলতে পারি, if মডিউলাস fx লেসার ইকাল টু কি, তার মানেই তুমি চিন্তা করে দেখো fx এর মানটা k এর থেকে ছোট হচ্ছে আবার মাইনাস k এর থেকে বড় হচ্ছে, তাই না? তার মানে বাউন্ডেড অ্যাবভ হয়ে যাচ্ছে, বাউন্ডেড বিলো হয়ে যাচ্ছে, তখনও কিন্তু আমরা এফ টাকে বাউন্ডেড বলতেই পারি। ওকে, তাহলে এফ যদি বাউন্ডেড হয় সেক্ষেত্রে মডিউলাস এফ এক্স এর মানটা অবশ্যই লেসার ইকাল টু কে হবে ফর অল এক্স বিলংস টু ডি। ক্লিয়ার? আর বাউন্ডেড না হলে আনবাউন্ডেড। ওকে, আচ্ছা, সুপ্রিমাম ইনফ্রিমাম এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা আগেই শিখে গেছি, মনে আছে সুপ্রিমাম মানে কি? সিকোয়েন্সেও শিখেছিলাম আবার সেটেও শিখেছিলাম। সুপ্রিমাম মানে কি বলো? লিস্ট, স্যার এলইউবি যেটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড। লিস্ট আপার বাউন্ড, ভেরি গুড। সুপ্রিমাম মানে হচ্ছে লিস্ট আপার বাউন্ড, মানে যত আপার বাউন্ড আছে তার মধ্যে সব থেকে ছোট যেটা সেটা। আর ইনফ্রিমাম মানে
স্যার জিএলবি মানে ওই যেটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, যত লোয়ার বাউন্ড আছে সবার সব মধ্যে থেকে বড়। বড় যেটা। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে এইগুলো হলো আমাদের বেসিক কিছু ডেফিনেশন। হ্যাঁ, এইবার আমরা আমাদের মেন জায়গাতে চলে আসবো, লিমিটের ডেফিনেশন, লিমিট অফ এ ফাংশন। তোমরা মনে করে দেখো ক্লাস টুয়েলভেও কিন্তু, 11-12-এও কিন্তু লিমিট বার করেছিলে, মনে আছে? হ্যাঁ স্যার, এই 11 ক্লাসে ছিল স্যার। 11 ক্লাসে ছিল। তখন একটা ফাংশন দেয়া থাকতো আর একটা লিমিট দেয়া থাকতো। ওই হুম। এক্স এর জায়গায় বা এন এর জায়গায় ওই লিমিটের মানটা বসিয়ে যেটা হুম। আসতো সেটাই বলতে লিমিটের ভ্যালু, ওটা তো তাই স্যার না? ওই যেখানে ফর্মুলা গুলো ছিল ওই ফর্মুলা গুলো মেনলি অ্যাপ্লাই করে একটু হ্যাঁ, এদিক ওদিক করে অঙ্কগুলো হ্যাঁ, করতে হবে। হ্যাঁ। আবার আবার মিলিয়ে। অনেক সময় বলা হতো যে এক্স টেন্স টু এ, তার মানে কিন্তু এক্স ইজ ইকাল টু এ নয়। অথচ আবার মানে যখন ওইদিকে আমরা অঙ্ক যাচ্ছে। করতাম তখন এক্স এর জায়গাতেই এ বসিয়ে দিতাম, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আসলে এক্স টেন্স টু এ ব্যাপারটা মানে কি? হ্যাঁ, সেই সমস্ত জিনিসগুলো এখন আমাদের জানতে হবে, যেহেতু অনেকটা বড় হয়ে গেছো, অনার্সে পড়ছো। এখন এই সমস্ত জিনিসগুলো বললে তোমরা বুঝতে পারবে। তখন এই সমস্ত জিনিসগুলো ব্যাখ্যা করলে বুঝতে পারতে না, সেই কারণে জাস্ট বলে দেওয়া হতো যে এক্স টেন্স টু টু মানে এক্স এর জায়গায় 2 বসিয়ে দাও, এক্স টেন্স টু থ্রি মানে এক্স এর জায়গায় 3 বসিয়ে দাও। এটাই তখন বলা হতো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো জিওমেট্রিক্যালি ব্যাপারটা কি আমি বলছি, তার আগে অ্যানালিটিক্যাল ডেফিনেশনটা একটুখানি দেখে নাও লিমিটের। সেই সিকোয়েন্সের ক্ষেত্রে লিমিটের যেরকম ডেফিনেশন পড়েছিলে অনেকটা ওই রকম ডেফিনেশন অফ লিমিট। Let f from D to R be a function and C belongs to D. C হচ্ছে D এর মধ্যবর্তী একটা পয়েন্ট, বা এরকম বলতে পারো C is a limit point of D। লিমিট পয়েন্ট কাকে বলে আমরা আগের ইয়ারেই শিখে এসেছি। লিমিট পয়েন্ট of D, then limit x tends to C, fx is equal to L। তাহলে fx ফাংশনের লিমিটের মানটা L হবে। কখন L হবে? যদি for any epsilon greater than 0 there exists a delta greater than 0 such that modulus fx minus L less than epsilon for all 0 less than mod x minus C less than delta। ঠিক আছে?
বা এই জিরো গ্রেটার দ্যানটা না দিলেও চলবে, কারণ মড মানে অটোমেটিক্যালি সেটা জিরো থেকে বড়। তার মানে ব্যাপারটা কি হলো না, এফ এক্স এর লিমিটটা এল হবে যদি এই কন্ডিশনটা মেনটেন করে। কোন কন্ডিশনটা না, এক্স এর মানটা আমরা সি এর খুব কাছাকাছি নেব, হ্যাঁ, যাতে করে এক্স মাইনাস সিটা খুব ছোট হয়। সেই এক্স এর করসপন্ডিং যে এফ এক্স এর মান সেটা যদি এল এর খুব কাছাকাছি থাকে, অর্থাৎ এফ এক্স মাইনাস এল এর মানটা যদি খুব ছোট হয়, তখন আমরা বলতে পারবো এফ এক্স এর লিমিটটা হচ্ছে এল। ঠিক আছে, মনে করে দেখো এরকম ধরনের ডেফিনেশন সিকোয়েন্স চ্যাপ্টারে পড়েছিলে না, মনে পড়ছে? হ্যাঁ স্যার, ছিল লিমিট অফ এ আপনার কি বলে। লিমিট অফ এ আম- সিকোয়েন্স। হ্যাঁ, ওইগুলো ছিল। আচ্ছা, তো এটাকে আমরা আরেকটুখানি ভেঙে লিখতে পারি কিভাবে না, মাইনাস এপসাইলন লেস দ্যান এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন ফর অল মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা, দ্যাট ইজ L minus epsilon less than fx less than L plus epsilon for all C minus delta less than x less than C plus delta। তার মানে খুব সহজভাবে বললে আমাদের লিমিটের ডেফিনেশনটা হচ্ছে এরকম, এক্স এর মানটা আমরা সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে একটা কিছু নেব, নিয়ে এফ এক্স এর মানটা বার করব। যদি এফ এক্স এর মানটা এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে থাকে, তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ এফ এক্স এর লিমিটটা হচ্ছে এল। বুঝতে পারলে? কোনো অসুবিধা? না স্যার, ঠিক আছে। এটাকে আমরা একটুখানি ছবির সাহায্যে যদি ভাবি ব্যাপারটা কিরকম হবে। দেখো এইটা হচ্ছে সি পয়েন্ট, হ্যাঁ, আচ্ছা এইটা হচ্ছে সি মাইনাস ডেল্টা, এটা হচ্ছে সি প্লাস ডেল্টা। তাহলে এই যে অংশটুকু রয়েছে, এই জায়গাটুকু, এটাকে আমরা সি এর একটা নেইবারহুড বলতে পারি না, সি এর প্রতিবেশী বলতে পারি না এই অংশটাকে? হ্যাঁ স্যার। তার মানে অ্যাকচুয়ালি এই যে জিনিসটা, এটা হচ্ছে সি এর একটা নেইবারহুড, হ্যাঁ। তো এটাকে আমরা এইরকমও লিখতে পারি, দ্যাট ইজ ফর অল এক্স বিলংস টু ডেল্টা নেইবারহুড অফ, ডেল্টা নেইবারহুড অফ। ডেল্টা নেইবারহুড কেন বলা হচ্ছে, কারণ এই যে সি এর বাঁ দিকে ডেল্টা পরিমাণ লেন্থ নেওয়া হচ্ছে, ডান দিকেও ডেল্টা পরিমাণ লেন্থ নেওয়া হচ্ছে, এই কারণে এটাকে বলা হচ্ছে ডেল্টা নেবার। হ্যাঁ, মানে তোমার বাড়ি, তার বাঁ দিকে কিছু বাড়ি আছে, ডান দিকে কিছু বাড়ি আছে, এইরকম ব্যাপার, সেগুলো তোমার প্রতিবেশী। বুঝতে পারলে? তো এইবার এইটা মনে করো আমাদের এফ এক্স, এটা হচ্ছে এফ এক্স এর ছবি। আচ্ছা, মোটামুটি এই যে লেন, এই লেন্থটা হচ্ছে এফ, এই লেন্থটা হচ্ছে এফ। তাহলে এই পয়েন্টটা কি হবে বলতে পারবে? সি কমা এল, একই না? হ্যাঁ স্যার। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা সি এর এই নেইবারহুডের মধ্যে থেকে কোনো একটা পয়েন্ট নেব, এই জায়গা থেকে আমরা যে কোনো একটা পয়েন্ট নেব। হুম, ধরো আমি এইরকম জায়গায় একটা নিলাম, তো এই পয়েন্টে মনে করো এটা সি ওয়ান, তাহলে এই পয়েন্টে এফ এক্স এর ভ্যালুটা কি হবে, এই যে
এই লেন্থটা হবে এফ এক্স এর ভ্যালু, দ্যাট ইজ এফ অফ সি ওয়ান, তাই কি না? স্যার এই জায়গাটা আরেকবার বলুন স্যার। এই যে এক্স এর মান সি ওয়ান নিলাম, তাহলে এফ এক্স এর মান কত হবে? এফ অফ সি ওয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ঠিক এটা আছে। হচ্ছে এই লেন্থটা, এই লালটা হচ্ছে এফ অফ সি ওয়ান। তাহলে এই এফ অফ সি ওয়ান আর এল, এই দুটো দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য কতটা? খুব ছোট না? দেখো একদম প্রায় সেমই বলা যেতে পারে, তাই কি না? হ্যাঁ স্যার। ঠিক এইভাবে তুমি এই সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে যে কোনো পয়েন্টই নাও না কেন, সেই পয়েন্টে এফ এক্স এর যে ভ্যালু হবে, সেই এফ এক্স এর ভ্যালুর সঙ্গে এল লেন্থের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা খুব কম হবে। দেখো এই এল হচ্ছে এইখান থেকে এতটা, আর এফ অফ সি টু হচ্ছে এইখান থেকে এতটা, তাহলে এই দুটো লেন্থ প্রায় সেম না? প্রায় সেম না? তাহলে সেই স্যার কারণেই, কিন্তু হ্যাঁ, স্যার ওই FC2 যে হাইটটা দেখতে পাচ্ছি, ওইটা হ্যাঁ, তো স্যার এটার থেকে তো একটু বেশি আছে। একটু বেশি, একটু বেশি, একেবারে এলের সেম থেকে। আমি বলছি না, অল্প একটু বেশি। হুম, মানে আচ্ছা এদের যদি তুমি ডিফারেন্স বার করো সেটা খুব ছোট হবে। আচ্ছা আচ্ছা। এই যে আমি ডিফারেন্সটা বার করছি, এই যে এইটুকু ডিফারেন্স আসছে দুটোর মধ্যে, খুব ছোট না? হ্যাঁ তো এটাই হচ্ছে ব্যাপার। আমাদের এক্স এর মানগুলো যখন তুমি এই নেইবারহুডের মধ্যে থেকে নিচ্ছ, তখন এফ এক্স এর যে মানগুলো পাওয়া যাচ্ছে, তার থেকে এলটা বিয়োগ করে যে অংশটুকু থাকছে, যে লেন্থটুকু থাকছে, সেটা যদি খুব ছোট হয়, এপসাইলনের থেকেও ছোট হয়, তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ, আমাদের এফ এক্স ফাংশনের লিমিট হচ্ছে এল। কথা বোঝা গেল? বুঝতে পারলে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের লিমিটের মেন ডেফিনেশন, এটাকে এপসাইলন ডেল্টা ডেফিনেশনও বলা হয়, হ্যাঁ। স্যার মানে এই ইপসাইলন যেটা আছে, ওটা স্যার আরবিট্রারি একটা কনস্ট্যান্ট ধরা হয়, তাই তো? আরবিটারি একটা কনস্ট্যান্ট, হ্যাঁ। এবারে ওইটা স্যার কত ছোট হতে পারে আনুমানিক, মানে বিশাল ছোট নাকি বলা হয়? হ্যাঁ, ওটা 0.1 নিতে পারো, 0.001 নিতে পারো, এরকম। স্যার মানে ধরুন কোনো অঙ্কে তো আমাকে এপসাইলন ধরুন নেওয়ার জন্য আমাকে কোনো কিছু প্রুফ করতে হলে সিকোয়েন্সে, বা ধরুন ওই ওই আপনার রিয়েল নাম্বার এইগুলো চ্যাপ্টারটা যেগুলো আছে না, তো স্যার ওটা মানে কত কিরম কিরম ভ্যালু নেবো সেটাকে আমাকে মাথায় রাখতে হবে না? না, ওটা তোমার অঙ্কের উপর নির্ভর করছে, হ্যাঁ। কিছু কিছু অঙ্কে দেখবে এপসাইলনের মান 1ও নিতে হয়। হ্যাঁ তাহলে স্যার ওটা কি করে এত ছোট ভ্যালু হচ্ছে? এক তো তাও সেটা, এটা ঠিক আছে। হ্যাঁ, এক এক হচ্ছে যে অঙ্কের ক্ষেত্রে নেওয়া হচ্ছে, সেই অঙ্কের তুলনায় একটা খুব ছোট, এরকম ব্যাপার। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ইউনিভার্সালি 0.1টা যে খুব ছোট সেটা বলা যাবে না, আবার একটা যে খুব বড় সেটাও বলা যাবে না। সেটা আমাদের আচ্ছা পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে নির্ভর করছে। আচ্ছা আচ্ছা। তাহলে এই ডেফিনেশনটা অ্যাপ্লাই করে একটা অঙ্ক করাই আরো ভালো বুঝতে পারবে তাহলে। লেখো, শো দ্যাট লিমিট x tends to 2 fx, fx না, x স্কোয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2 is equal to 4।
বাই এপসাইলন ডেল্টা ডেফিনেশন। ঠিক আছে, তাহলে এখানে আমাকে প্রথমে বলো এফ এক্স মানে কত। এটা হচ্ছে আপনার ওই যেটা ইয়েটা দেওয়া আছে, ভ্যালুটা এক্স স্কোয়ার মাইনাস 4/x-2। আচ্ছা, সি মানে কত? হ্যাঁ, সি সিটা হচ্ছে স্যার সিটা হচ্ছে 2। টু। 2। এল মানে কত? এল হচ্ছে 4। ওকে, তাহলে আমাদের লিমিটটা 4 দেখাতে হবে, তার মানে আমাদের দেখাতে হবে মডিউলাস এফ এক্স মাইনাস এল সেটা লেস দ্যান এপসাইলন হচ্ছে, সেটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এখন তুমি মডিউলাস এফ এক্স মাইনাস এল এর মানটা কত হচ্ছে দেখো। কত আসছে এটা? কত আসছে? এক্স মাইনাস টু আসছে না? হ্যাঁ স্যার, x-2। হুম। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে মড এফ এক্স মাইনাস এল এর মানটা লেস দ্যান এপসাইলন হবে যদি মড এক্স মাইনাস টু এর মানটাও লেস দ্যান এপসাইলন হয়, তাই তো? অর্থাৎ এখান থেকে বলা যাচ্ছে যে মড এফ এক্স মাইনাস ফোর এর মানটা লেস দ্যান এপসাইলন হবে যদি মড এক্স মাইনাস টু এর মানটা লেস দ্যান ডেল্টা হয়, ডেল্টা ইকুয়াল টু হচ্ছে এপসাইলন। এই যে এপসাইলনের জায়গায় ডেল্টা লিখে দিলাম। দেখো আমাদের ডেফিনেশন তো এটাই ছিল, তাই না? মানে স্যার ডেফিনেশন থেকেই মানে অঙ্কটা ফলো করবে। হ্যাঁ, তার মানে এখান থেকে বলতে পারি লিমিট এক্স টেন্স টু টু এফ এক্স যেটা সেটা অবশ্যই ইজ ইকাল টু ফোর, যেহেতু আমাদের ডেফিনেশনটা স্যাটিসফাই করে যাচ্ছে। বুঝতে পারলে? এটা জাস্ট একটা ডেফিনেশনটাকে বোঝানোর জন্য একটা অঙ্ক করালাম, এরকম ধরনের অঙ্ক পরীক্ষায় আসবে না। হুম। আচ্ছা, এবার একটা থিওরেম করতে হবে, যে থিওরেমটার নাম হচ্ছে সিকুয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। খুব ভালো করে দেখবে কি বলা হচ্ছে থিওরেমটাই। লিমিট x tends to c fx is equal to l if and only if for every sequence
xn in d মাইনাস সি, মানে xn সিকোয়েন্সের যে এলিমেন্ট সেগুলো ডি সেটের মধ্যে থেকে আসবে, সি বাদ সি বাদ দিয়ে অন্য যে কোনো কিছু আসতে পারে। হ্যাঁ, কনভার্জিং টু সি the sequence f of xn converges to L। ঠিক আছে, বুঝতে পারলেন? তাহলে ব্যাপারটা কি হলো দেখো না, আমাদের কাছে একটা সিকোয়েন্স রয়েছে xn, সেটা c তে কনভার্ট করছে, এটা আমরা আগে থেকে জানি। যদি ওই সিকোয়েন্সের যে ইমেজ সিকোয়েন্স f of xn সেটা যদি এল এ কনভার্জ করে, তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ fx এর লিমিটটা এল হবে। এবং এর উল্টোটাও সত্য, fx এর লিমিট যদি এল হয় তাহলে fxn সিকোয়েন্সটা এল এ কনভার্জ করবে। ঠিক আছে, আর xn টা অলওয়েজ সি তে কনভার্জ করবে। বুঝতে পারলে? হ্যাঁ, তো এর প্রমাণটা তোমাদের দেয়নি, জাস্ট স্টেটমেন্টটা করতে হবে এবং এর উপর অঙ্ক করতে হবে। তো এই থিওরেমটা আমাদের কিছু স্পেশাল টাইপের অঙ্কতে খুব কাজে লাগে। হুম? যে অঙ্কগুলোতে বলে যে দেখাও লিমিট এক্সিস্ট করবে না, সেই অঙ্কগুলোতে এই থিওরেমটা খুব কাজে লাগে। কিভাবে, সেটা একটা নোট আকারে লিখে নাও। ধরো xn একটা সিকোয়েন্স সি তে কনভার্জ করছে, yn আরো একটা সিকোয়েন্স সেটাও সি তে কনভার্জ করছে। এখন এই xn সিকোয়েন্সের যে ইমেজ সিকোয়েন্স f of xn, সেটা মনে করো L1 এ কনভার্জ করছে। তাহলে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া থেকে তুমি কি বলতে পারবে, কি বলতে পারবে? স্যার L1 এ ইয়ে হচ্ছে কনভার্ট করছে। লিমিট x টেন্ডস টু c fx ইজ ইকাল টু L1, তাই তো হুম। নাকি না? হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। আচ্ছা, আবার yn এর ক্ষেত্রে তুমি দেখছো যে yn এর যে ইমেজ সিকোয়েন্স f of yn সেটা কনভার্জ করছে L তে। তাহলে আবার তুমি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া থেকে কি বলতে পারবে, লিমিট x টেন্ডস টু c fx ইজ ইকাল টু L, তাই কি না? কিন্তু এটা তো ইম্পসিবল, হুইচ ইজ ইম্পসিবল। কেন ইম্পসিবল? কারণ একটা ফাংশনের দুই রকম লিমিট কখনোই হতে পারে না। স্যার লিমিট তো স্যার ইউনিক হয়। লিমিট সবসময় ইউনিক হয়। তাহলে এটা ইম্পসিবল, মানে আমরা বলতে পারবো দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু c fx ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে কখন আমাদের একটা ফাংশনের লিমিট ডাজ নট এক্সিস্ট হবে, যদি আমরা দুটো সিকোয়েন্স খুঁজে পাই যেই দুটো সিকোয়েন্সই সি তে কনভার্জ করবে,
কিন্তু তাদের ইমেজ সিকোয়েন্স গুলো দুটো ডিফারেন্ট পয়েন্টে কনভার্জ করে, তখন আমরা বলতে পারবো আমাদের লিমিটটা ডাজ নট এক্সিস্ট। কথা বোঝা গেল? বলো হ্যাঁ কিনা। হ্যাঁ স্যার, স্যার বলছি এখানে এক্স এন ওয়াই এন যেটা আছে না হুম। স্যার, ওর দুটো L1 = L2 যদি দেখাতে পারি তাহলেই তো আমার হয়ে যাচ্ছে, ব্যাপারটা ইউনিক হয়ে যাচ্ছে মানে লিমিটটা। স্যার না, 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 L1 = L2 হতেই পারে, কিন্তু তোমার এই থিওরেমে কি বলা আছে দেখো, ফর এভরি সিকোয়েন্স, তার মানে এক্স এন ওয়াই এন বাদেও তো আরো সিকোয়েন্স আছে, তাহলে তাদের জন্যও তোমাকে দেখাতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাও তো ঠিক। কিন্তু ডাজ নট এক্সিস্ট দেখানোর ক্ষেত্রে কমপক্ষে দুটো সিকোয়েন্স এমন যদি পাও যাদের লিমিট দুটো ডিফারেন্ট, তাহলেই ডাজ নট এক্সিস্ট বলা যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। Okay, তাহলে এইটার উপর কিন্তু প্রবলেম আসে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। 2023-এই একটা প্রবলেম দিয়েছিল। প্রবলেমটা দিয়েছিল এরকম, শো দ্যাট লিমিট x tends to 0, sin 1 by x does not exist. এটা হচ্ছে 2023-এর। তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে ওই দুটো সিকোয়েন্স কিন্তু তোমার নিজেকেই খুঁজে বার করতে হবে। এই সিকোয়েন্স গুলো কি হবে সেটা বার করার কোনো ফর্মুলা নেই, ওটা তোমাকে হয় মুখস্থ রাখতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে এই সিকোয়েন্স গুলো, অথবা নিজেকে বুদ্ধি খাটিয়ে খুঁজে বার করতে হবে, হ্যাঁ। তো এখানে দেখো সিকোয়েন্স দুটো আমি এইভাবে নিচ্ছি। একটা সিকোয়েন্স কে নিচ্ছি 2/4n - 3π, আর একটা সিকোয়েন্স কে নিচ্ছি 1/n π। তাহলে প্রথমে আমাকে বলো এক্সএন সিকোয়েন্সটা কোন পয়েন্টে কনভার্জ করছে, অর্থাৎ লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি xn, তার মানটা কত হচ্ছে? কত হচ্ছে বলো?
বৈশালী, সন্দীপন, এটা তো খুবই সহজ ব্যাপার। এই যে নিচে এন আছে, এন এর জায়গায় ইনফিনিটি বসালে 2/∞ মানে 0। ঠিক একইভাবে লিমিট n টেন্ডিং টু এরকম ইনফিনিটি করলে হয় ওয়াই না এন। যে হ্যাঁ, এরকম করলে হয় না, ধরুন এন টেন্স টু ইনফিনিটি, তাহলে ওপর নিচে আমি 1/n দিয়ে ভাগ করে দিলে এন 1/n টেন্স টু 0। হ্যাঁ, তাও হবে, একই ব্যাপার। আচ্ছা, মানে এন টেন্স টু ইনফিনিটি একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়, ইনফিনিটির হ্যাঁ, তলায় আবার কি আছে না আছে বলে মুশকিল। আচ্ছা, তাহলে ওয়াই এন এর লিমিটটা কত হবে বলো? ওয়াই এনটা ইয়ে হবে 1/n পাই। মানে 0। আচ্ছা, হ্যাঁ, তাহলে হ্যাঁ। এখানে আমাদের লিমিট এক্সটেন্স টু যেহেতু 0 রয়েছে, সেই কারণে আমাদের এমন দুটো সিকোয়েন্স এক্স এন আর ওয়াই এন ভাবতে হবে যাদের লিমিটটা 0 হবে। এখানে আমি এই দুটো সিকোয়েন্স নিয়েছি, তুমি অন্য সিকোয়েন্সও নিতে পারো, এমন না যে এই দুটো সিকোয়েন্সই সব সময়তে নিতে হবে। ঠিক আছে। Okay. আচ্ছা, তাহলে এইবার তুমি এফ অফ এক্স এন কি হবে বলো? এফ অফ এক্স এন এই সিকোয়েন্সটা কেমন হবে আমাকে বলো? এফ এক্স মানে কি? এফ এক্স মানে হচ্ছে এই যে এইটা sin 1/x। তাহলে এফ অফ এক্স এন মানে হয়ে যাবে sin 1/xn। তার মানে sin 4n - 3 পাই/2। এন এর মান 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তাহলে n ইজিক্যাল টু যদি 1 হয় সেক্ষেত্রে মানটা কত হবে বলো? এন ওই ইয়ে এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটা হবে আপনার 1। পাই 1। বাই টু ওয়ান। n এর ভ্যালু যদি 2 হয়? হ্যাঁ, মানে π/2 মানে তো 1ই। n এর ভ্যালু যদি 2 হয়? 5π/2, sin 5π/2। মানে কত? 1। তাহলে এইভাবে n এর মান যাই বসাও না কেন এই সিকোয়েন্সের প্রতিটা এলিমেন্টই 1ই হবে। হ্যাঁ, তাহলে যেহেতু এই সিকোয়েন্সের প্রতিটা এলিমেন্ট 1 হচ্ছে, আমরা বলতে পারি আমাদের এফ অফ এক্স এন সিকোয়েন্সের লিমিটটা 1 হবে। আচ্ছা, ঠিক একইভাবে এফ অফ ওয়াই এন কত হচ্ছে বলো? সাইন সাইন পাই হবে, ওয়ান সাইন এন পাই। বাই ওয়াই এন, তার মানে sin n পাই। কত হচ্ছে এর মানগুলো?
বারবার ওই এনটা যে 1 থেকে ইনফিনিটি ওটা লিখবো না তো? না না না। কত হচ্ছে? স্যার 0 0 0 0 হবে। সবই জিরো হচ্ছে, তার মানে আমাদের লিমিট লিমিট 0। n টেন্ডিং টু ইনফিনিটি এফ অফ ওয়াই এন, তার মানটা হয়ে গেল 0। তাহলে লক্ষ্য করে দেখো এফ এক্স এন আর এফ ওয়াই এন দুটো আলাদা লিমিটে কনভার্জ করলো, মানে এই যে L1 আর L2 দুটো ডিফারেন্ট হয়ে গেল। আর ডিফারেন্ট হওয়া মানেই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া থেকে আমরা কি বলতে পারবো? সেন্স লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি এফ এক্স এন নট ইকুয়াল টু লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি এফ ওয়াই এন। Then by sequential criteria, কি বলতে পারবো বলো? লিমিট The limit is unique here. x tends to 0 fx Does not exist. does not exist. তাহলে যখনই কোনো অঙ্ক বলবে ডাজ নট এক্সিস্ট, তার মানেই বুঝে যাবে যে অবশ্যই আমাদের সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে অঙ্কটা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর একটা অঙ্ক দিচ্ছি, করো। show that limit x tends to 0 1 by x sine 1 by x does not exist. সলভ করো। সিকোয়েন্স দুটো কি নিতে হবে আমি বলে দিচ্ছি, বাকিটা তোমরা নিজেরাই পারবে। এক্সেন সিকোয়েন্সটা নাও এইরকম 1 by n n পাই, আর ওয়াই এন সিকোয়েন্সটা নাও 1 by 2n plus half পাই। করো বাকিটা।
আচ্ছা, তাহলে এটা হোম টাস্ক করো। হ্যাঁ, আচ্ছা, এবার একটা থিওরেম। থিওরেমটার নাম হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। এটা তোমরা সিকোয়েন্সেও হয়তো পড়েছিলে। স্যান্ডউইচ থিওরেম ইম্পর্টেন্ট থিওরেম। কি বলা হচ্ছে দেখো থিওরেমটাই, ইফ fx lesser equal to gx lesser equal to hx for all x belongs to d, অবশ্যই সি বাদ দিয়ে, হ্যাঁ, and if limit x tends to c সমান fx is equal to limit x tends to c hx is equal to l, then limit x tends to c gx is equal to l. ওকে, তার মানে আমাদের fx টা হচ্ছে সব থেকে ছোট আর hx টা হচ্ছে সব থেকে বড়। তো এই দুটোর লিমিটও যদি l হয়, তাহলে আমাদের মাঝখানে যেটা রয়েছে তার লিমিটও কিন্তু l হবে। বুঝতে পারলে? এটা আমাদের এখন প্রমাণ করতে হবে। কি শুনতে পাচ্ছ তো তোমরা নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, তাহলে এক এক করে আমরা করব। since limit x tends to c fx সমান l, then ডেফিনেশন অনুযায়ী কি লিখতে পারবো, ফর এনি epsilon greater than 0 there exists a positive delta such that l minus epsilon less than fx less than l plus epsilon for all c minus delta 1, আচ্ছা এটাকে delta 1 করো, less than x less than c plus delta 1, তাই তো? এটাই ছিল তো নাকি? ঠিক হ্যাঁ একইভাবে হ্যাঁ স্যার। যেহেতু hx এর লিমিটটাও l, তাহলে ওই একই এপসাইলনের জন্য আমরা একটা ডেল্টা 2 পাবো, যার জন্য l মাইনাস এপসাইলন লেস দেন fx না hx লেস দেন l প্লাস এপসাইলন ফর অল c মাইনাস ডেল্টা 2 লেস দেন x লেস দেন c প্লাস ডেল্টা 2। ঠিক আছে?
তাহলে এখন তুমি চিন্তা করে দেখো, আমি একটুখানি ছবিটা আঁকছি। এটা মনে করো সি, আর ডেল্টা ওয়ান আর ডেল্টা টু এর মধ্যে বড় মনে করো ডেল্টা টু। তাহলে এইটা হচ্ছে সি মাইনাস ডেল্টা ওয়ান, এটা সি প্লাস ডেল্টা ওয়ান, এটা হচ্ছে সি প্লাস ডেল্টা টু। আমি মনে করছি যে ডেল্টা টুটাই বড়। তো এখন আমাকে বলো, এই যে এই রেজাল্ট আর এই রেজাল্ট দুটোই হোল্ড করবে কখন? না যখন আমরা এক্স এর মানটা এই অংশটুকুর মধ্যে থেকে নেব, তাই কি না? হ্যাঁ স্যার। যদি আমি এই জায়গায় কোনো এক্স নেই, তাহলে আমাদের এটা হোল্ড করবে কিন্তু এইটা হোল্ড করবে না। স্যার কমন পোর্শনটা ইয়ে করতে হবে। কমন পোর্শনটা নিলে দুটোই হোল্ড করবে। তার মানে ডেল্টা ওয়ান আর ডেল্টা টুর মধ্যে যেটা ছোট আমরা যদি সেইটা নেই, তাহলে আমাদের অটোমেটিক্যালি দুটোই হোল্ড করে যাবে, তাই তো? তো সেই কারণে আমরা ডেল্টা ইজ ইকাল টু মনে করছি মিনিমাম অফ ডেল্টা ওয়ান অ্যান্ড ডেল্টা। তাহলে এখন যদি আমরা এক্স এর মানটা সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে রাখি, দ্যাট ইজ ফর অল এক্স বিলংস টু ডেল্টা নেবারহুড অফ সি, আমাদের দুটোই হোল্ড করবে, অর্থাৎ এল মাইনাস এপসাইলন। এক দুই নাম দিয়ে দাও, এটাকে এক দিয়ে দাও, এটাকে দুই দিয়ে দাও। তাহলে ফর অল দিস ওয়ান অ্যান্ড টু বোথ হোল্ড, তাই তো? বোথ হোল্ড। ওকে, ঠিক আছে। তাহলে দেয়ার ফোর এল মাইনাস এপসাইলন লেস দেন এফ এক্স। আবার কোয়েশ্চেনে বলা ছিল এফ এক্স টা লেসার ইকাল টু জি এক্স। আবার কোয়েশ্চেনে বলা ছিল জি এক্স টা লেসার ইকাল টু এইচ এক্স। আবার দুই নাম্বারে আমরা পেয়েছি এইচ এক্স টা লেস দেন এল প্লাস এপসাইলন ফর অল এক্স বিলংস টু ডেল্টা নেবারহুড অফ সি। দ্যাট মিনস এখান থেকেই বোঝা যাচ্ছে যে এল মাইনাস এপসাইলন লেস দেন জি এক্স লেস দেন এল প্লাস এপসাইলন for all x belongs to delta neighborhood of C। তার মানে এখান থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে হ্যাঁ, আমাদের gx এর যে লিমিট, সেই লিমিটটা হচ্ছে n। বুঝতে পারলো? বলো, কোনো অসুবিধা? না স্যার। হুম, ঠিক আছে, এবার কিছু সিম্পল প্রবলেম করা যাক। যদিও সিম্পল প্রবলেম ক্লাস 11-12 এর মতো, তবু এগুলো পরীক্ষায় আসতেই পারে। এখান থেকে একটা অঙ্ক লাস্ট ইয়ার পরীক্ষাতে এসেও ছিল।
পারবে করতে এটা? খুব সহজ স্যার ওই ব্যাপার। ওই ফর্মুলাটা ছিল না, e⁻x - 1/x, হ্যাঁ, ওই ফর্মুলাটা দিয়ে করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, e⁻x - x, নিচে একটা এক্স নিলাম, হ্যাঁ আর বাকি ই- এক্স স্কোয়ার কে ট্যান স্কোয়ারের সঙ্গে রাখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ট্যান আর ওই স্কোয়ার কে একটা আবার এক্স লিখতে স্কোয়ার পারি ওদিকে পাঠিয়ে দিন। হ্যাঁ সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। বুঝতে পারলে? তাহলে প্রথম লিমিটটার মান কত? 1, দ্বিতীয়টার মান কত? 1, তৃতীয়টার মান কত? স্যার, এক। 1। তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে যাচ্ছে 1। নেক্সট প্রবলেম। বলতে পারবে এর লিমিটটা কত হবে? স্যার tan x টাকে কি ভাঙতে হবে sin x বাই cos x এ? হ্যাঁ, হ্যাঁ। স্যার, মনে হচ্ছে স্যার জিরো হবে। 0 হবে? হ্যাঁ স্যার, কারণ স্যার এইদিকে ট্যান এক্সটা যখন করছে তাহলে সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন এক্স, এবার সাইন এক্সটা আপনি কমন নিয়ে নিলে ওয়ান আপনার বাই টু জাস্ট। হচ্ছে। তাহলে সাইন এক্স বাই এক্স একটা থাকলো। হ্যাঁ, আর একটা ওই এক্স স্কোয়ারের দিকে চলে তো আসছে। 1/2 হচ্ছে। সাইন এক্স বাই কস এক্স থাকলো, তার মানে নিচে এক্স স্কোয়ার কস এক্স, আর উপরে উপরে কত থাকবে? 1 মাইনাস কস। 1 মাইনাস cos x। আচ্ছা, তাহলে প্রথমটা তো 1 হয়ে গেল। তারপরে নিচের কস এক্সটাকেও তুমি আলাদা করে দিতে পারো। আর 1 মাইনাস কস এক্স তার ফর্মুলা কি? 2 sin square x by 2। সাইন স্কোয়ার এক্স বাই, আর নিচে এক্স স্কোয়ার আছে, সেটাকে লিখতে হবে এক্স স্কোয়ার বাই 4 ইন্টু 4, তাই তো? তাহলে 1, দ্বিতীয়টা 1, তারপরেরটা 2/4 ইন্টু 1, তার মানে এটা হয়ে যাচ্ছে হাফ। বোঝা গেল? কোনো অসুবিধা? স্যার, আমার একটা মিস্টেক ছিল ওইখানে। নেক্সট প্রবলেম। এই প্রবলেমটা 2024-এ দিয়েছিল, লাস্ট যে সেকেন্ড ইয়ারের এক্সামটা হলো সেটাই দিয়েছিল। লিমিট
x tends to pi by 6 sin x minus pi by 6 by root 3 minus 2 cos x. তাহলে এক কাজ করো, এখানে প্রথমে x মাইনাস পাই বাই 6টাকে একটা কিছু ধরে নাও। y ধরে নাও। তাহলে x টেন্স টু যদি পাই বাই 6 হয়, সেক্ষেত্রে y টেন্স টু কত হবে? স্যার 0। 0। আচ্ছা, তাহলে লিমিট y টেন্স টু 0, উপরেরটা হচ্ছে কত? সাইন y। নিচেরটা হচ্ছে √3 মাইনাস 2 cos x। x মানে কত গো? y প্লাস পাই বাই 6। বলো cos a প্লাস b এর ফর্মুলা। cos a cos b cos a cos b cos a cos b মাইনাস sin a sin b। আচ্ছা, cos পাই বাই 6 মানে cos পাই বাই 2 হচ্ছে 0। cos পাই বাই 6। ও পাই বাই, হ্যাঁ সরি, পাই বাই 6 হচ্ছে ওই √3/2। √3/2। তাহলে 2 কেটে গেল, মাইনাস √3 cos y। আচ্ছা, সাইন পাই বাই 6 মানে স্যার হাফ। হাফ, মানে সাইন y। আচ্ছা, এবার সাইন y মানে 2 সাইন y বাই 2 cos y বাই 2। √3 মাইনাস √3। আচ্ছা, √3 কমন নিয়ে নাও, 1 মাইনাস cos y, তার মানে 2 সাইন স্কোয়ার y বাই 2। সাইন y মানে 2 সাইন y বাই 2 cos y বাই 2। সাইন y বাই 2 কমন নিয়ে কেটে দাও। তাহলে উপরে থাকছে 2 cos y বাই 2, আর স্যার নিচে টুটাও থাক, তো কাটবে, দুটোতেই 2 আছে নিচে। ও 2টাও কেটে যাবে। তাহলে √3 সাইন y বাই 2 প্লাস cos y বাই, y এর জায়গায় 0 বসিয়ে দাও, বসিয়ে কত আসছে বলো অ্যান্সার? 1 আসছে।
ওয়ান আসছে? হ্যাঁ স্যার। 1. হুম, ব্যাস হয়ে গেল। ঠিক আছে। বুঝতে পারলে? কোনো অসুবিধা? আচ্ছা, আরেকটা ক্লাস নিলে আমাদের লিমিট চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর খুব বেশি কিছু নেই। তারপর আছে কন্টিনিউটি। সেই ছোটবেলায় সন্ততা বলে কিছু পড়েছিলে? হ্যাঁ স্যার, 12 ক্লাসে। 12 ক্লাসে ওই জিনিসই হচ্ছে কন্টিনিউটি। কন্টিনিউটি মানেই হচ্ছে সন্ততা। লিমিট শিখে গেলে আর কোনো অসুবিধা হবে না। কন্টিনিউটি, কন্টিনিউটি, তারপর ডিফারেন্সিয়াবিলিটি। ডিফারেন্সিয়াবিলিটি, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলোতে আর কোনো অসুবিধা হবে না। লিমিটটাই হচ্ছে মেন জায়গা। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক আজকে। নেক্সট দিন আমরা আবার এরপর থেকে কন্টিনিউ করব। বলো, তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো। ঠিক আছে, রাখো তাহলে।